আজকে আমরা খুব ইম্পর্টেন্ট এবং খুব শক্ত একটা টপিক নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, যেটাকে শর্টে বলা হয় ইটিএস, এবং অক্সিডেটিভ ফসফোরিলেশন। ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম অ্যান্ড অক্সিডেটিভ ফসফোরিলেশন। এই টপিকটা শক্ত, আমি মানছি শক্ত, কিন্তু এটা তো পড়তে হবে। যারা আমরা ভাবছি যে নিট আন্ডার গ্র্যাজুয়েট এক্সামটা আমরা অ্যাপিয়ার করবো, তাদের এটা পড়তে হবে। এটা যদি আমরা না পড়ি, এটা যদি স্কিপ করে চলে যাই, এখান থেকে কিন্তু নিটে কোয়েশ্চেন আসে, এবং আগের বছরই এই 2025-এও কিন্তু কোয়েশ্চেন এসছে। এবার যারা এটা পড়েনি, তারা যখন কোয়েশ্চেনটা দেখছে, তারা বুঝতে পারছে না কোয়েশ্চেনটা এখান থেকে এসছে, তাদের কাছে শক্ত লাগছে, তারা ছেড়ে দিচ্ছে। কিন্তু আমাদের কাছে যদি এটা পড়া থাকে, তাহলে আমরা দেখবো হতে পারে টপিকটা অনেক শক্ত, যেটাকে আমি সহজ করে অবশ্যই বোঝাবো, কিন্তু টপিকটা শক্ত হলেও এখান থেকে নিট ইউজিতে যে কোয়েশ্চেনগুলো আসে, সেগুলো কিন্তু খুব ইজি আসে। তাহলে টপিকটা যদি একবার আমাদের পড়া থাকে, আর আমরা যদি এই ভিডিওটা যদি 5 বার 10 বার দেখি, তাহলে কি হবে? তাহলে এই কনসেপ্টটা আমাদের কাছে ক্লিয়ার থাকবে, আর নামগুলো আমাদের ব্রেনে বসে যাবে। আমরা যতবার এগুলো শুনবো, কি হবে? ইট উইল রেজিস্টার দিস নেমস ইন আওয়ার মাইন্ড। তাহলে পরীক্ষায় যখন কোয়েশ্চেনটা আমরা দেখতে পাবো, তখন চট করে এই নামগুলো আমাদের মাথায় চলে আসবে। খুব শক্ত প্রশ্ন কিন্তু এর থেকে নিট ইউজিতে আসে না। হতে পারে টপিকটা শক্ত, কনসেপ্টটা শক্ত, কিন্তু যে কোয়েশ্চেনগুলো আসে ভেতর থেকে শুধু নাম বেস করা কোয়েশ্চেন, খুব সহজ। তাহলে এটা নিয়ে আলোচনায় ঢোকা যাক। তাহলে কি বললাম? ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম অ্যান্ড অক্সিডেটিভ ফসফোরিলেশন। বিভিন্ন স্টেপে আমি জিনিসটাকে সাজিয়েছি। ফার্স্ট স্টেপে আমরা কি জানবো কি হয়? ডিউরিং দ্য সাইট্রিক অ্যাসিড সাইকেল, আমরা সাইট্রিক অ্যাসিড সাইকেল পড়েছি, যেটাকে ক্রেবস সাইকেল বলা হয়, টিসিএ সাইকেল বলা হয়। আমরা ক্রেবস সাইকেল বলি, বা টিসিএ সাইকেল বলি, বা সাইট্রিক অ্যাসিড সাইকেল বলি। এখানে আমরা কি জানি কি হয়? এখানে NADH তৈরি হয়। ঠিক আছে? কোথায় তৈরি হয়? মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সের মধ্যে তৈরি হয়। তাহলে আমরা কি জানলাম? যে ডিউরিং দ্য সাইট্রিক অ্যাসিড সাইকেল NADH ইজ প্রোডিউসড ইন দ্য মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স। মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সের মধ্যে NADH উৎপন্ন হয় ক্রেবস সাইকেলে, তাই তো? এবার পরের ধাপ, এই যে NADH যেটা তৈরি হলো, এই NADH-টা কি হয়ে যায়? অক্সিডাইজ হয়ে যায়। NADH যেটা তৈরি হলো, এই NADH-টা অক্সিডাইজ হয়ে যায় সেকেন্ড স্টেপে। কি করে অক্সিডাইজ হয়? তার ভেতর থেকে ইলেকট্রনগুলোকে রিমুভ করে দেওয়া হয়। এই NADH থেকে ইলেকট্রনগুলোকে রিমুভ কে করলো? কমপ্লেক্স 1 বলে এক ধরনের জিনিস করলো, যার নাম হচ্ছে NADH ডিহাইড্রোজেনেজ। তাহলে আমরা কি জানলাম? সেকেন্ড ধাপে কি হলো? ফার্স্ট ধাপে তো NADH তৈরি হয়েছে, আমরা বুঝে গেলাম। NADH কোথায় তৈরি হয়েছে? মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে, অর্থাৎ মাইটোকন্ড্রিয়ার যে ম্যাট্রিক্স, সেখানে NADH তৈরি হয়েছে। কখন তৈরি হয়েছে? ডিউরিং সাইট্রিক অ্যাসিড সাইকেল। সেকেন্ড ধাপে কি হলো? এই যে NADH যেটা তৈরি হয়েছে, এটা কি হলো? অক্সিডাইজ হয়ে গেল। আমরা জানি যে কোনো কিছু থেকে ইলেকট্রন বেরিয়ে গেলে সেটা অক্সিডাইজ হয়ে যায়, আবার ইলেকট্রন অ্যাড হলে সেটা রিডিউস হয়। তাহলে NADH থেকে কি হচ্ছে? ইলেকট্রনগুলো রিমুভ হয়ে যাচ্ছে। তাহলে NADH টা কি হবে? ইলেকট্রন রিমুভ হয়ে গেলে কি হবে? অক্সিডাইজ হয়ে গেল। এই যে NADH থেকে যে ইলেকট্রনগুলো রিমুভ হয়ে গেল, এটা করাতে কে সাহায্য করলো? কমপ্লেক্স 1 বলে এক ধরনের জিনিস করাতে সাহায্য করলো। এই কমপ্লেক্স 1টার নাম কি? কমপ্লেক্স 1টার নাম হচ্ছে NADH ডিহাইড্রোজেনেজ। বোঝাতে পারলাম? তার মানে এটা কিন্তু খুব একটা শক্ত ব্যাপার না। আমাকে যদি কেউ প্রশ্ন করে যে কমপ্লেক্স 1 এর নাম কি, এটা কি খুব শক্ত? শক্ত না। কমপ্লেক্স 1 এর নাম কি? NADH ডিহাইড্রোজেনেজ। এইটুকুনি মনে রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে সেকেন্ড ধাপে আমরা কি দেখলাম? NADH-টা অক্সিডাইজ হয়ে গেল, NADH থেকে ইলেকট্রনগুলো রিমুভ হয়ে গেল। এই NADH ডিহাইড্রোজেনেজ বা কমপ্লেক্স 1 যাকে বলছি, কি করলো? NADH থেকে ইলেকট্রনগুলোকে রিমুভ করে NADH কে অক্সিডাইজ করে দিল। এবার 3 নম্বর ধাপে আসা যাক। এই যে ইলেকট্রন যেগুলো রিমুভ হয়ে গেল, এগুলো কি হয়ে যাবে? দে আর ট্রান্সফার টু ইউবিকুইনন। ইউবিকুইনন জিনিসটা কি? ইউবিকুইনন হচ্ছে কোএনজাইম কিউ। কোএনজাইম কিউ এর আরেকটা নাম হচ্ছে ইউবিকুইনন। তাহলে এই যে ইলেকট্রনগুলো যেগুলো NADH থেকে রিমুভ হয়ে গেল, এই ইলেকট্রনগুলো কোথায় ট্রান্সফার হয়ে গেল? ইউবিকুইননে ট্রান্সফার হয়ে গেল। আর এই ইউবিকুইননটা কোথায় থাকে? প্রেজেন্ট উইদিন দ্য ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন। এই যে ইউবিকুইনন, এই ইউবিকুইননগুলো কোথায় থাকে? দে আর প্রেজেন্ট উইদিন দ্য ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন। তাহলে প্রথম 3টে ধাপ আমরা কি জানলাম? এখানেই তৈরি হয়ে যাবে, বারবার শুনতে শুনতে তৈরি হয়ে যাবে। প্রথম ধাপে কি জানলাম? সাইট্রিক অ্যাসিড সাইকেলে কি তৈরি হয়? NADH তৈরি হয়। কোথায় তৈরি হয়? মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সের মধ্যে তৈরি হয়। সেকেন্ড ধাপে কি জানলাম? এই যে NADH যেটা তৈরি হয়েছে, এই NADH-টা অক্সিডাইজ হয়ে যাবে। কেন অক্সিডাইজ হবে? কারণ এই NADH থেকে ইলেকট্রনগুলো রিমুভ হয়ে যাবে। আর এই NADH থেকে ইলেকট্রনকে রিমুভ কে করাতে সাহায্য করবে? কমপ্লেক্স 1, যার নাম হচ্ছে NADH
ডিহাইড্রোজেনেস। এবার এই যে NADH থেকে যে ইলেকট্রনগুলো রিমুভ হয়ে গেল, এই ইলেকট্রনগুলো ট্রান্সফার হয়ে কোথায় চলে আসবে? ইউবিকুইননে চলে আসবে। ইউবিকুইনন মানে যার একটা নাম হচ্ছে কোএনজাইম কিউ। আর এই ইউবিকুইনন প্রেজেন্ট কোথায় থাকে? কোথায় থাকে ইউবিকুইনন? মাইটোকন্ড্রিয়াল যে মেমব্রেন রয়েছে, দুখানা মেমব্রেন রয়েছে জানি, তার যে ইনার মেমব্রেন, সেই ইনার মেমব্রেনের ভেতরে থাকে। তাহলে ইউবিকুইনন কোথায় প্রেজেন্ট থাকে? দে আর প্রেজেন্ট উইদিন দা ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন। এই অবধি ক্লিয়ার? আচ্ছা, 4 নম্বর ধাপ। এবার সাইট্রিক অ্যাসিড সাইকেলে আরেকটা জিনিস হয়। কি হয়? with the help of succinate dehydrogenase, এই succinate dehydrogenase এটা কি? এটাকে বলে কমপ্লেক্স 2। কমপ্লেক্স 1 এর নাম আমরা কি শিখেছিলাম? NADH ডিহাইড্রোজেনেস। ডিহাইড্রোজেনেস শব্দটা রয়েছে, কমপ্লেক্স 2 এর ডিহাইড্রোজেনেস শব্দটা রয়েছে, কমপ্লেক্স 2 টার নাম কি? সাকসিনেট ডিহাইড্রোজেনেস। এবার আমরা সাইট্রিক অ্যাসিড সাইকেল বলি বা ক্রেবস সাইকেল বলি বা TCA সাইকেল বলি, একই জিনিস। এখানে কি হয়? এই সাকসিনেট ডিহাইড্রোজেনেস অর্থাৎ কমপ্লেক্স 2 এর হেল্প নিয়ে কি হয়? FADH2 তৈরি হয়। FADH2 তৈরি হয়, ঠিক আছে? যখন এই সাকসিনেটটা অক্সিডাইজ হয়ে যায় ফিউমারেটে, তখন কিন্তু এই FADH2 টা তৈরি হয়। জিনিসটা এই 4 নম্বর পয়েন্টটা আমরা কিছু বুঝলাম না, একটু শক্ত লাগলো, এটাকে একটু ভেঙে বলা যাক। কমপ্লেক্স 2 টার নাম কি? মনে রাখতে হবে কিন্তু। কমপ্লেক্স 2 টার নাম হচ্ছে সাকসিনেট ডিহাইড্রোজেনেস, এটা মনে থাকবে। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে কমপ্লেক্স 2 টার নাম কি? কমপ্লেক্স 2 টার নাম হচ্ছে সাকসিনেট ডিহাইড্রোজেনেস। এবার কি হয়? এই কমপ্লেক্স 2 যেটা রয়েছে অর্থাৎ সাকসিনেট ডিহাইড্রোজেনেস যেটা রয়েছে, এর মধ্যে একটা টাইটলি বাউন্ড FAD মলিকিউল থাকে। এই যে কমপ্লেক্স 2 যেটা রয়েছে, এর মধ্যে কি থাকে? একটা টাইটলি বাউন্ড, খুব শক্তভাবে আটকে রয়েছে FAD মলিকিউল থাকে। এবার এই কমপ্লেক্স 2 টা অর্থাৎ সাকসিনেট ডিহাইড্রোজেনেস, এটা কি হয়? সাকসিনেটের সঙ্গে বাইন্ড করে যায়। কমপ্লেক্স 2 কি করলো? সাকসিনেটের সঙ্গে বাইন্ড করে গেল। এবং কি হয়? বাইন্ড করে যাওয়ার ফলে ওখান থেকে সাকসিনেট থেকে হাইড্রোজেন বা ইলেকট্রনকে ওখান থেকে রিমুভ করে দেয়। তাহলে কি হলো? এই কমপ্লেক্স 2 সাকসিনেটের সঙ্গে বাইন্ড করে যায় আর সাকসিনেট থেকে হাইড্রোজেন বা ইলেকট্রনকে সে রিমুভ করে দেয়। বোঝাতে পারলাম? এই যে হাইড্রোজেন যে বা ইলেকট্রন যেটা রিমুভ হলো, এই যে সাকসিনেট যে দুখানা হাইড্রোজেনকে লুজ করলো, এর ফলে কি হয়ে গেল? সাকসিনেট কিসে কনভার্ট হয়ে গেল? ফিউমারেটে কনভার্ট হয়ে গেল। এই যে আমরা একটু আগে বলেছি যে সাকসিনেট ইজ অক্সিডাইজড টু ফিউমারেট, তাই তো? তাহলে সাকসিনেটটা কিসে অক্সিডাইজ হয়ে গেল? দুটো হাইড্রোজেনকে লুজ করে সাকসিনেট কিসে অক্সিডাইজ হয়ে গেল? ফিউমারেটে অক্সিডাইজ হয়ে গেল। এবার আমরা কি বলেছি? কমপ্লেক্স 2 এর মধ্যে কি থাকে? FAD মলিকিউলটা খুব টাইটলি আটকানো থাকে, তাই তো? এবার এই যে FAD মলিকিউল যেটা কমপ্লেক্স 2 এর সঙ্গে যে আটকে রয়েছে টাইটলি, এ কি করবে? ওই হাইড্রোজেন বা ইলেকট্রন আমরা যাই বলি, যেটা অলরেডি লুজ হয়ে গেছে, সেটাকে ও অ্যাকসেপ্ট করে নেবে। বোঝাতে পারলাম? তাহলে কি হলো? কমপ্লেক্স 2 এর মধ্যে কি আছে বলেছি? টাইটলি বাউন্ড FAD মলিকিউল আছে, এটা আমরা বুঝে গেছি। এবার এই কমপ্লেক্স 2 কি করবে? সাকসিনেটের সঙ্গে গিয়ে আটকে নেবে, ঠিক আছে? কমপ্লেক্স 2 বাইন্ড সাকসিনেট, সাকসিনেটকে সে নিজের সঙ্গে আটকে ফেললো কমপ্লেক্স 2। এবার এই সাকসিনেট থেকে কি করবে? হাইড্রোজেন বা ইলেকট্রনকে সে রিমুভ করে দেবে, ঠিক আছে? এবার এই সাকসিনেট থেকে যদি হাইড্রোজেন যদি বেরিয়ে যায় বা ইলেকট্রন যদি বেরিয়ে যায়, তাহলে সাকসিনেটে কি যাবে? অক্সিডাইজ হয়ে যাবে, আমরা জানি। তাহলে সাকসিনেট থেকে যখন দুখানা হাইড্রোজেন সে লুজ করে ফেললো, বেরিয়ে গেল, তখন এই সাকসিনেটটা কিসে অক্সিডাইজ হয়ে গেল? ফিউমারেটে অক্সিডাইজ হয়ে গেল, ঠিক আছে? এবার এই যে সাকসিনেট থেকে যে হাইড্রোজেন বেরিয়ে গেল বা ইলেকট্রন বেরিয়ে গেল, এই ইলেকট্রনটাকে কে গেইন করে নেবে? এই কমপ্লেক্স 2 এর মধ্যে থাকা যে FAD মলিকিউল যেটা টাইটলি আটকে রয়েছে, ও তখন সেই ইলেকট্রনগুলোকে বা হাইড্রোজেনগুলোকে গেইন করে দেবে। গেইন করে কি তৈরি হবে? FADH2। বোঝাতে পারলাম? এবার তাহলে আমাদের কাছে এই লাইনটা পরিষ্কার হয়ে গেল যে সাইট্রিক অ্যাসিড সাইকেল বা ক্রেবস সাইকেল বা TCA সাইকেল যাই বলি, এখানে কি হয়? FADH2 তৈরি হয়। কখন তৈরি হয়? যখন সাকসিনেটটা ফিউমারেটে অক্সিডাইজ হয়ে যায়, তখন FADH2 তৈরি হয়। আর এই FADH2 তৈরি করতে কে সাহায্য করে? কমপ্লেক্স 2, যেটা হচ্ছে সাকসিনেট ডিহাইড্রোজেনেস। কনসেপ্টটা ক্লিয়ার হলো? নাহলে আরেকবার শুনতে হবে এই প্রসেসটা কি করে হয়, কি করে FADH2 তৈরি হয়। কমপ্লেক্স 2 অর্থাৎ সাকসিনেট ডিহাইড্রোজেনেস, এর মধ্যে কি রয়েছে? একটা টাইটলি বাউন্ড FAD মলিকিউল রয়েছে, বুঝে গেলাম। এই কমপ্লেক্স 2 টার সঙ্গে কি আটকে যাবে? সাকসিনেট আটকে যাবে, ঠিক আছে? সাকসিনেট এসে কমপ্লেক্স 2 এর সঙ্গে বাইন্ড করে গেল। এবার যখন সাকসিনেট এই কমপ্লেক্স 2 এর সঙ্গে বাইন্ড করে গেল, তখন এই সাকসিনেট থেকে হাইড্রোজেন বা ইলেকট্রন কি হলো? রিমুভ হয়ে গেল।
তা যখন কোনো জিনিস থেকে হাইড্রোজেন রিমুভ হয়ে যায় বা ইলেকট্রন রিমুভ হয়ে যায় আমরা কি জানি সেটা অক্সিডাইজ হয়ে যায়। তাহলে যখন সাকসিনেট থেকে এই হাইড্রোজেন বা ইলেকট্রন যখন রিমুভ হয়ে গেল তাহলে ডেফিনেটলি সাকসিনেটটা অক্সিডাইজ হয়ে যাবে। এই সাকসিনেটটা থেকে যখন দুখানা হাইড্রোজেন অলরেডি সে লুজ করে ফেলেছে তখন এই সাকসিনেটটা অক্সিডাইজ হয়ে কি তৈরি হলো, ফিউমারেট তৈরি হয়ে গেল। এবার সাকসিনেট থেকে কি লুজ হয়েছে, হাইড্রোজেন বা ইলেকট্রন লুজ হয়েছে, তাই তো। এবার এই যে সাকসিনেট থেকে যে হাইড্রোজেন বা ইলেকট্রন যেটা লুজ হলো সেটা এবার কোথায় এসে বাইন্ড করবে, সেটা এই এফএডি মলিকিউল যেটা কমপ্লেক্স 2 এর মধ্যে রয়েছে সেই এফএডি মলিকিউল সেই ওই হাইড্রোজেন বা ওই ইলেকট্রনটাকে সে গেইন করে নিল। ঠিক আছে, তাহলে কি 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 তৈরি হয়ে গেল, ওই এফএডি মলিকিউল যেটা হাইড্রোজেন বা ইলেকট্রনকে গেইন করে নিল তখন এই এফএডি মলিকিউলটা কি তৈরি করে ফেললো, নিজেকে FADH2, মানে এফএডি ছিল, এফএডির সঙ্গে H2 এসে দুখানা হাইড্রোজেন এসে লেগে গেল, তাহলে কি তৈরি হলো, FADH2। তাহলে আলটিমেটলি কি FADটা FADH2 তে কনভার্ট হয়ে গেল। বোঝাতে পারলাম? তাহলে FADH2 তৈরি হলো, এটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। ঠিক আছে, 5 নম্বর ধাপ ইউবিকুইনন, যেটাকে আমরা কোএনজাইম কিউ বলছি। এ কি করছে, এ কিছু রিডিউসিং ইকুইভ্যালেন্ট কে সে রিসিভ করছে। এই রিডিউসিং ইকুইভ্যালেন্ট কি, যেমন ইলেকট্রনস বা প্রোটনস, এই রিডিউসিং ইকুইভ্যালেন্ট গুলো পাচ্ছে কোথা থেকে, FADH2 থেকে পাচ্ছে। ঠিক আছে, তাহলে যখন এই ইউবিকুইনন FADH2 যেটা তৈরি হলো দেখলাম FADH2, এই FADH2 থেকে কিছু রিডিউসিং ইকুইভ্যালেন্ট পাচ্ছে, তখন ইউবিকুইনন কি যাবে, নিজেও রিডিউস হয়ে যাবে, ও তো রিডিউসিং ইকুইভ্যালেন্ট পাচ্ছে। তাহলে ইউবিকুইনন যেটা কোএনজাইম কিউ রিডিউস হয়ে যাবে, রিডিউস হয়ে কি তৈরি করবে, ইউবিকুইনল। ছিল ইউবিকুইনন ও হলো কি ইউবিকুইনন। ঠিক আছে, ইউবিকুইনন রিডিউসিং এজেন্ট গুলোকে রিসিভ করলো FADH2 থেকে, হয়ে ইউবিকুইননটা কিসে রিডিউস হয়ে গেল, ইউবিকুইনলে রিডিউস হয়ে গেল। 5 নম্বর ধাপ বুঝলাম। এবার 6 নম্বর ধাপ। 6 নম্বর ধাপে আমরা আরেক ধরনের কমপ্লেক্স দেখবো, সেটাকে বলে কমপ্লেক্স 3। এই নামগুলো মনে রাখতে হবে কিন্তু। কমপ্লেক্স 3 এর নামটা কি, সাইটোক্রোম BC1 কমপ্লেক্স। সাইটোক্রোম BC1 কমপ্লেক্স, এটা হচ্ছে কমপ্লেক্স 3। এই কমপ্লেক্স 3 কি করে, এরা এই যে ইউবিকুইনল যেটা, এর থেকে ইলেকট্রনকে সে অ্যাকসেপ্ট করে নেবে। এরা কি করবে, এই কমপ্লেক্স 3 কি করবে, অ্যাকসেপ্ট ইলেকট্রনস ফ্রম ইউবিকুইনল। আর ইউবিকুইনল থেকে যদি ইলেকট্রনকে সে অ্যাকসেপ্ট করে নেয়, তার মানে কি, ইউবিকুইনল থেকে ইলেকট্রন বেরিয়ে গেছে, তাহলে ইলেকট্রন বেরিয়ে যাওয়া মানে সেটা আবার অক্সিডাইজ হয়ে যাবে। তাহলে ইউবিকুইনল আবার অক্সিডাইজ হয়ে গিয়ে কি তৈরি করবে, ইউবিকুইনল, মানে আগে যে জিনিসটা ছিল সেটাই আবার তৈরি হয়ে গেল। বোঝাতে পারলাম? তাহলে সাইটোক্রোম BC1 কমপ্লেক্স, যেটাকে আমরা কমপ্লেক্স 3 বলছি, নামটা কিন্তু মনে রাখতে হবে। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে কমপ্লেক্স 3 এর নাম কি, আমাকে জানতে হবে সেটা হচ্ছে সাইটোক্রোম BC1 কমপ্লেক্স। ঠিক আছে, যাই হোক, এই কমপ্লেক্স 3 কি করবে, এই যে ইউবিকুইনল যেটা রিডিউস হয়ে গিয়ে যেটা তৈরি হয়েছিল, ইউবিকুইনল রিডিউস হয়ে গিয়ে ইউবিকুইনল তৈরি হয়েছিল, এই ইউবিকুইনল থেকে ইলেকট্রনকে সে বার করে ফেলবে। সাইটোক্রোম BC1 কমপ্লেক্স কি করবে, ইউবিকুইনল থেকে ইলেকট্রনগুলোকে নিয়ে সে নিজে অ্যাকসেপ্ট করে নেবে। তাহলে ইউবিকুইনল থেকে যদি ইলেকট্রন বেরিয়ে যায় তাহলে ইউবিকুইনল কি হয়ে যাবে, আবার অক্সিডাইজ হয়ে যাবে, অক্সিডাইজ হয়ে আবার ইউবিকুইননে চলে আসবে। তো সেটাই এখানে দেখছি যে সাইটোক্রোম BC1 কমপ্লেক্স অর্থাৎ কমপ্লেক্স 3 যেটাকে বলি, অ্যাকসেপ্ট ইলেকট্রনস ফ্রম ইউবিকুইনল, যার কারণে কি হচ্ছে, ইউবিকুইনল এগেইন গেটস অক্সিডাইজড টু ইউবিকুইনল, অর্থাৎ কোএনজাইম কিউ আবার তৈরি হয়ে গেল। এবার এই যে সাইটোক্রোম BC1 কমপ্লেক্স যে ইলেকট্রনটাকে অ্যাকসেপ্ট করেছে, এই ইলেকট্রনটাকেও নিয়ে করবে কি, এই কমপ্লেক্স 3 তখন এই ইলেকট্রনটাকে ট্রান্সফার করে দেবে কোথায়, সাইটোক্রোম C কে ট্রান্সফার করে দেবে। বোঝাতে পারলাম? তাহলে এই যে কমপ্লেক্স 3 অর্থাৎ সাইটোক্রোম BC1 কমপ্লেক্স যেটা, এই যে ইলেকট্রনটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে, কার থেকে, এই ইউবিকুইনলের থেকে যে ইলেকট্রনটা অ্যাকসেপ্ট করে নিয়েছে, ওই ইলেকট্রনটাকে কোথায় ট্রান্সফার করে দেবে, সাইটোক্রোম C কে ও ট্রান্সফার করে দেবে। তাহলে এই অবধি আমরা বুঝলাম। এই 5 নম্বর আর 6 নম্বর পয়েন্টটা আরেকবার বলি, কনফিউজিং তো, আরেকবার বলি। আমরা এখানে কি দেখেছি, 4 নম্বর পয়েন্টে কি তৈরি হয়েছে, FADH2 তৈরি হয়েছে, এটা আমরা দেখেছি। এবার 5 নম্বর পয়েন্টে কি দেখলাম, এই FADH2 থেকে কিছু রিডিউসিং ইকুইভ্যালেন্ট কে রিসিভ করবে হচ্ছে ইউবিকুইনল, যেটাকে আমরা কোএনজাইম কিউ বলেছি, তাই তো। এবার যখন এই কোএনজাইম কিউ বা ইউবিকুইনল FADH2 থেকে কিছু রিডিউসিং ইকুইভ্যালেন্ট কে সে রিসিভ করলো, তখন ইউবিকুইনল ডেফিনেটলি রিডিউস হয়ে যাবে, তাই তো। রিডিউস হয়ে কি তৈরি করবে, ইউবিকুইনল তৈরি করবে। আগে ছিল ইউবিকুইনল, ওখান থেকে হয়ে গেল রিডিউস হয়ে ইউবিকুইনল। এবার ইউবিকুইনল যেটা তৈরি হলো,
এ কিন্তু আবার দেখো অক্সিডাইজ হয়ে গিয়ে এই ইউবিকুইননে চলে আসবে। কিভাবে অক্সিডাইজ হবে? 6 নম্বর ধাপে। এখানে আমরা কমপ্লেক্স 3 বলে আরেক ধরনের জিনিস দেখলাম, যার নাম হচ্ছে সাইটোক্রোম BC1 কমপ্লেক্স। এ কি করবে? এই ইউবিকুইনলের থেকে ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করে দেবে। আর যখন এই ইউবিকুইনল থেকে ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, কারণ সাইটোক্রোম BC1 কমপ্লেক্স অর্থাৎ কমপ্লেক্স 3 যেটা, সেটা ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করবে, মানে কি ইউবিকুইনল থেকে সেই ইলেকট্রনটাকে নিয়ে অ্যাকসেপ্ট করছে। তাহলে যখন ইউবিকুইনল থেকে ইলেকট্রন বেরিয়ে যাবে তখন ইউবিকুইনল কি হয়ে যাবে? অক্সিডাইজ হয়ে যাবে। অক্সিডাইজ হয়ে আবার ইউবিকুইনন তৈরি করে ফেলবে, অর্থাৎ কোএনজাইম কিউ তৈরি করে ফেলবে। এবার এই যে সাইটোক্রোম BC1 কমপ্লেক্স অর্থাৎ কমপ্লেক্স 3 যেটা, এ তো ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করে নিল ইউবিকুইনলের থেকে। এবার ওই ইলেকট্রনগুলোকে নিয়েও কি করবে? ওই ইলেকট্রনগুলোকে ট্রান্সফার করে দেবে সাইটোক্রোম C কে। বোঝাতে পারলাম? তাহলে এই অবধি আমাদের কাছে ক্লিয়ার। নেক্সট 7 নম্বর। এই সাইটোক্রোম Cটা কি? এই সাইটোক্রোম Cটা হচ্ছে একটা ছোট প্রোটিন, যেটা কোথায় অ্যাটাচ থাকে? অ্যাটাচ টু দ্য আউটার সারফেস অফ দ্য ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন। মাইটোকন্ড্রিয়ার দুখানা মেমব্রেন আছে আমরা জানি, আমি এই পাশে চলে যাচ্ছি তাহলে লেখাটা পরিষ্কার থাকবে। মাইটোকন্ড্রিয়ার আমরা জানি দুখানা মেমব্রেন থাকে, একটা আউটার মেমব্রেন, একটা ইনার মেমব্রেন। যেটা ইনার মেমব্রেন রয়েছে, সেই ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনের যেটা আউটার সারফেস, সেখানে থাকে এই সাইটোক্রোম C নামক ছোট ছোট প্রোটিন। তাকে ইলেকট্রনটা ট্রান্সফার করে দিয়েছে, ঠিক আছে। এবার এই সাইটোক্রোম C কিসের মতো কাজ করবে? ইট উইল অ্যাক্ট অ্যাজ আ মোবাইল ক্যারিয়ার। মোবাইল মানে যেটা চলাচল করে, মোবাইল ক্যারিয়ার ফর ট্রান্সফার অফ ইলেকট্রনস বিটুইন কমপ্লেক্স 3 এন্ড কমপ্লেক্স 4। এবার এই সাইটোক্রোম C মোবাইল ক্যারিয়ারের মতো কাজ করছে, যেটা এক জায়গা থেকে আরেক জায়গায় চলাচল করতে পারে, ঠিক আছে। ও কি ট্রান্সফার করাতে সাহায্য করছে? ট্রান্সফার অফ ইলেকট্রনস। ইলেকট্রনকে ট্রান্সফার করাতে সাহায্য করছে কাদের মধ্যে? কমপ্লেক্স 3 আর কমপ্লেক্স 4। কমপ্লেক্স 3 এর নাম আমি কি বলেছি? কমপ্লেক্স 3 এর নাম হচ্ছে সাইটোক্রোম BC1 কমপ্লেক্স। আর কমপ্লেক্স 4 এর নাম কি? কমপ্লেক্স 4 এর নাম হচ্ছে সাইটোক্রোম C অক্সিডেজ। সাইটোক্রোম C অক্সিডেজ। এই নামগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে, যে কমপ্লেক্স 1 এর নাম কি? NADH ডিহাইড্রোজেনেজ। কমপ্লেক্স 2 এর নাম কি? সাকসিনেট ডিহাইড্রোজেনেজ। কমপ্লেক্স 3 এর নাম কি? কমপ্লেক্স 3 এর নাম হচ্ছে সাইটোক্রোম BC1 কমপ্লেক্স। কমপ্লেক্স 4 এর নাম কি? সাইটোক্রোম C অক্সিডেজ। এই নামগুলো মনে রাখতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার সাইটোক্রোম C কি করবে? এই একটা ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করবে, অ্যাকসেপ্টস ওয়ান ইলেকট্রন ফ্রম কমপ্লেক্স 3 এন্ড ক্যারিজ ইট টু কমপ্লেক্স 4। তাহলে সাইটোক্রোম C কি করে বলেছি? ইলেকট্রনটাকে এই 3 আর 4 এর মধ্যে ট্রান্সফার করে। ও কি করছে? কমপ্লেক্স 3 থেকে একটা ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করছে, করে কমপ্লেক্স 4 কে সেই ইলেকট্রনটা দিয়ে দিচ্ছে, ক্যারি করে নিয়ে গিয়ে তাকে দিয়ে দিচ্ছে কমপ্লেক্স 4 কে। বোঝাতে পারলাম? এবার when electrons pass from one carrier to another via complex 1 to 4, যখন এই কমপ্লেক্স 1 থেকে কমপ্লেক্স 4 অবধি যখন এই ইলেকট্রনটা পাস করছে, ঠিক আছে, একটা ক্যারিয়ার থেকে আরেকটা ক্যারিয়ার, তখন কি হচ্ছে? তখন দে প্রোভাইড এনার্জি নিডেড টু মেক এটিপি। তখন এটিপি তৈরি হওয়ার জন্য যে এনার্জিটা দরকার, সেই এনার্জিটা তারা প্রোভাইড করছে, ঠিক আছে। তাহলে when electrons pass from one carrier to another via complex 1 to complex 4, কমপ্লেক্স 1 থেকে কমপ্লেক্স 4 অবধি যখন ইলেকট্রনগুলো পাস করছে একটা ক্যারিয়ার থেকে আরেকটা ক্যারিয়ারে, ইন দ্য ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন, এটা কি? এটা আমরা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন করছি। তখন কি হচ্ছে? দে প্রোভাইড এনার্জি নিডেড টু মেক এটিপি। এটিপি কি? আমরা জানি এনার্জি কারেন্সি। তাহলে এটিপি তৈরি করার জন্য যে এনার্জিটা দরকার, সেই এনার্জিটা তখন প্রোভাইড করছে তারা, ঠিক আছে। ইলেকট্রনস ফ্রম NADH and FADH2 pass through complex 1, 2, 3 and 4 and finally reach oxygen. প্রথমেই কিন্তু অক্সিজেনে যায় না, ঠিক আছে। আচ্ছা, as electron move from one carrier to another, একটা ক্যারিয়ার থেকে যখন আরেকটা ক্যারিয়ারে ইলেকট্রন মুভ করছে, এনার্জি ইজ রিলিজড গ্র্যাজুয়ালি। এনার্জি তখন বেরোতে লাগছে, ঠিক আছে। এই এনার্জিটা কি কাজে লাগছে? দিস এনার্জি ইজ ইউজড বাই কমপ্লেক্সেস 1, 3 and 4, 1, 3 আর 4, 2 না কিন্তু, complexes 1, 3 and 4 to pump hydrogen from mitochondrial matrix to intermembrane space. Intermembrane space মানে কি জানি আমরা? মাইটোকন্ড্রিয়ার দুখানা মেমব্রেন আছে আমরা জানি, তাই তো? একটা বাইরের দিকের মেমব্রেন, আউটার মেমব্রেন, একটা ইনার মেমব্রেন। এই দুটো মেমব্রেনের মাঝখানে যে স্পেস, সেটাকে বলে ইন্টারমেমব্রেন স্পেস। তাহলে কি হচ্ছে? মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্স থেকে ওই ইন্টারমেমব্রেন স্পেসের মধ্যে হাইড্রোজেন আয়নগুলোকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তাহলে কি হচ্ছে? এই যে এনার্জিটা রিলিজ হলো, এই এনার্জিকে ইউজ করছে কারা? কমপ্লেক্সেস 1, 3 and 4 করে কি করছে? মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সের মধ্যে যে হাইড্রোজেন আয়ন আছে,
সেই হাইড্রোজেন আয়নগুলোকে কোথায় পাঠিয়ে দেবে? ইন্টার মেমব্রেন স্পেসে পাঠিয়ে দেবে, অর্থাৎ দুটো মেমব্রেনের মাঝখানে যে স্পেস আছে সেখানে পাঠিয়ে দেবে। ম্যাট্রিক্স থেকে দুটো মেমব্রেনের মাঝখানে স্পেসে পাঠিয়ে দিল। এই পাঠানোর জন্য এনার্জি দরকার, এই এনার্জিটা কোত্থেকে আসলো? এখান থেকে এনার্জিটা আসলো, আর এই এনার্জিটাকে ব্যবহার করলো কারা? কমপ্লেক্স 1, 3 and 4। ঠিক আছে, তাহলে আলটিমেটলি কি হলো? দুটো মেমব্রেনের মাঝখানে হাইড্রোজেন আয়ন ভরে গেল, ম্যাট্রিক্সে হাইড্রোজেন আয়ন কমে গেল, তাই তো? তার মানে হাইড্রোজেন আয়নগুলো অ্যাকুমুলেট কোথায় হয়ে গেল? ইন্টার মেমব্রেন স্পেসের মধ্যে, মানে আউটার মেমব্রেন আর ইনার মেমব্রেনের মাঝখানে যে স্পেস, ওখানে হাইড্রোজেন আয়নের প্রচুর অ্যাকুমুলেশন হয়ে গেল। আর ম্যাট্রিক্সে কি হয়ে গেল? হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন কমে গেল। তাহলে কি তৈরি হলো? একটা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট তৈরি হলো। তার মানে দুটো মেমব্রেনের মাঝখানে এখানে হাইড্রোজেন আয়ন ভরে গেল। ঠিক আছে, এখানে হাইড্রোজেন আয়ন ভরে গেল, আর ম্যাট্রিক্সে হাইড্রোজেন আয়ন কমে গেল। তাহলে কি হলো? এখানে আমরা কি দেখছি? একটা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট হলো, যে দুটো মেমব্রেনের মাঝখানে হাইড্রোজেন আয়ন বেশি আর ম্যাট্রিক্সে হাইড্রোজেন আয়ন কম। তাহলে কি চাইবে? যে দুটো মেমব্রেনের মাঝখান থেকে হাইড্রোজেন আয়নটা আবার ফিরে আসতে চাইবে ম্যাট্রিক্সে, কিন্তু আসতে পারবে না, কারণ এই যে ইনার যে মেমব্রেনটা রয়েছে এটা কিন্তু হাইড্রোজেন আয়নকে ঢুকতে দিতে বাধা দেবে। মানে হাইড্রোজেন আয়নের জন্য ওটা কিন্তু পারমিয়েবল না, ও হাইড্রোজেন আয়নকে ম্যাট্রিক্সে আসতে দেবে না। এই ইনার মেমব্রেনটা হাইড্রোজেন আয়নকে ঢুকতে বাধা দেবে। হাইড্রোজেন আয়ন বেরিয়ে তো গেছে, কিন্তু আর ঢুকতে পারবে না। কিন্তু এই হাইড্রোজেন আয়ন যাতে ম্যাট্রিক্সে ঢুকতে পারে সেখানে একজন আছে যে সাহায্য করবে। আমি আসছি আস্তে আস্তে। এবার এই হাইড্রোজেন আয়ন ম্যাট্রিক্সে ঢোকার চেষ্টা করছে, কিন্তু ঢুকতে পারছে না, এই ভেতর দিককার মেমব্রেন তাকে আটকে দিচ্ছে। তখন এটিপি সিনথেস, অর্থাৎ যেটা নাম হচ্ছে কমপ্লেক্স 5, নামটা মনে রাখতে হবে। কমপ্লেক্স 5 এর নাম কি? এটিপি সিনথেস। তখন এই হাইড্রোজেন আয়নকে এই দুটো মেমব্রেনের মাঝখানে যে ও আটকে গেছে ইন্টার মেমব্রেন স্পেস, ওখান থেকে ওকে আবার ম্যাট্রিক্সে আসতে দেবে। কিভাবে আসতে দেবে সেটা জানার জন্য আমরা জানতে হবে যে এই এটিপি সিনথেসটা হয় কেমন। এই এটিপি সিনথেসের দুটো মেজর পার্ট থাকে। একটা পোরশনকে বলা হয় F0 পোরশন, একটা পোরশনকে বলা হয় F1 পোরশন। এই F0 পোরশনটা কোথায় থাকে? এই F0 পোরশনটা ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন যেটা রয়েছে সেখানে এমবেডেড থাকে, তার মধ্যে গাঁথা থাকে। মানে এর F0 পোরশন আমি ধরলাম এটা। ঠিক আছে, তাহলে ওটা কোথায় গাঁথা রয়েছে? তার মধ্যে এমবেডেড রয়েছে। কোথায় গাঁথা রয়েছে সেটা হচ্ছে ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে গাঁথা রয়েছে। ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন, এটা আউটার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন, এটা ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন। এই ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনের মধ্যে F0 পোরশনটা গাঁথা রয়েছে। আর F1 পোরশনটা কোথায়? F1 পোরশনটা ম্যাট্রিক্সের দিকে এরকম প্রজেক্টেড রয়েছে। তাহলে F0 পোরশনটা ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনের মধ্যে এমবেডেড রয়েছে, আর F1 পোরশনটা কোথায় রয়েছে? F1 পোরশনটা ম্যাট্রিক্সের দিকে এরকম প্রজেক্ট করে রয়েছে। মানে এটাকে একটা পাইপের মতো যদি আমি চিন্তা করি তাহলে বুঝতে সুবিধা হবে। এই FO পোরশন যেটা ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনের মধ্যে এমবেডেড রয়েছে, এখান দিয়ে হাইড্রোজেন আয়নগুলো ভেতরে চলে আসবে। ঠিক আছে, এবার ভেতরে এসে এটাকে পাস করবে, পরে F1 এর দিক দিয়ে কি হবে? ম্যাট্রিক্সে পৌঁছে যাবে, তাই তো? মানে এই এটার মধ্যে যদি একটা পাইপ কেটে দিই, পাইপের এই মাথা দিয়ে হাইড্রোজেন আয়নগুলো ঢুকলো, এর ভেতর দিয়ে পাস করলো, পরে পাইপের উল্টো দিক দিয়ে বেরিয়ে ম্যাট্রিক্সে চলে আসলো। সহজ করে বলতে গেলে এটাই হলো। তাই এটিপি সিনথেসটাও অনেকটা ওরকম। আমরা ওইভাবে একটু চিন্তা করে নিই, যার দুটো পোরশন, একটা হচ্ছে F0 পোরশন যেটা ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনের মধ্যে এমবেডেড, আর একটা হচ্ছে F1 পোরশন যেটা হচ্ছে ম্যাট্রিক্সের মধ্যে এরকম প্রজেক্টেড রয়েছে। এবার H+ আয়ন অর্থাৎ হাইড্রোজেন আয়নগুলো কি করবে? এই F0 পোরশন দিয়ে ঢুকে যাবে। ঠিক আছে, এবং এর ভেতর দিয়ে পাস হবে, পাস হয়ে সেগুলো ম্যাট্রিক্সের মধ্যে চলে আসবে F1 পজিশন দিয়ে। এবার যখন এর ভেতর দিয়ে পাস হচ্ছে হাইড্রোজেন আয়নগুলো, তখন এর কিছু অংশের মধ্যে আমরা দেখব যে মেকানিক্যাল রোটেশন হচ্ছে। মানে কি হবে? দেয়ার মুভমেন্ট কজেস পার্টস অফ এটিপি সিনথেস টু রোটেট মেকানিক্যালি। এর মধ্যে কি হবে? এর মধ্যে কিছু জিনিস এরা মেকানিক্যালি রোটেট করে যাবে, আর যেহেতু রোটেট করে যাবে তাহলে F1 এ আমরা কিছু চেঞ্জেস দেখব। কি হবে? এখানে লেখা রয়েছে সেটাই, দ্য রোটেশনাল এনার্জি চেঞ্জেস দ্য শেপ অফ F1 ক্যাটালাইটিক সাইট, তাই তো? আর যখন ওখানে সাইটটা চেঞ্জ হয়ে যাবে তখন কি হবে? এটার ফলে কি হবে? ADP কম্বাইন্স উইথ ইনঅর্গানিক ফসফেট। ADP তখন ইনঅর্গানিক ফসফেটের সাথে কম্বাইন করবে, করে কি তৈরি করবে? ATP তৈরি করবে, অর্থাৎ অ্যাডিনোসিন ট্রাইফসফেট তৈরি হয়ে গেল। তাহলে যখন এই F1 যে সাইটটা রয়েছে, এই ক্যাটালাইটিক সাইটে যখন চেঞ্জেস চলে আসলো, তখন ADP ইনঅর্গানিক ফসফেটের সাথে কম্বাইন করে কি তৈরি করলো? ATP তৈরি করলো। ঠিক আছে, এই যে প্রসেসটা, এই প্রসেসটাকে বলা হয় অক্সিডেটিভ ফসফোরিলেশন। এই প্রসেসটাকে বলা হয় অক্সিডেটিভ ফসফোরিলেশন, বা এর আরেকটা নাম হচ্ছে কেমিঅসমোসিস। ঠিক আছে, অক্সিডেটিভ ফসফোরিলেশন বা কেমিঅসমোসিস। এবার আমাকে একটা জিনিস জানতে হবে
যখন একটা NADH মলিকিউলের অক্সিডেশন হচ্ছে তখন 3টে ATPর মলিকিউল উৎপন্ন হচ্ছে। আবার যখন একটা FADH2 মলিকিউলের অক্সিডেশন হচ্ছে তখন ATPর 2টো মলিকিউল তৈরি হচ্ছে। কি জানলাম? যখন NADH এর একটা মলিকিউলের অক্সিডেশন হচ্ছে তখন কটা ATP মলিকিউল তৈরি হচ্ছে? 3টে ATP মলিকিউল তৈরি হচ্ছে। কিন্তু যখন একটা FADH2 মলিকিউলের অক্সিডেশন হচ্ছে তখন কটা ATP মলিকিউল তৈরি হচ্ছে? তখন 2টো ATP মলিকিউল তৈরি হচ্ছে। তাহলে এই জিনিসটা কিন্তু আমাদের কাছে এই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, যেটাকে আমরা শর্টে ETS বলছি, এন্ড অক্সিডেটিভ ফসফোরিলেশন, যে টপিকটা NCERT তে রয়েছে, এই টপিকটা কিন্তু আমরা মোটামুটি বুঝে গেলাম। বুঝলাম যে জিনিসটা শক্ত, ঠিক আছে, শক্ত, একটু কয়েকবার ভিডিওটা দেখতে হবে সরবরাহ করার জন্য। এবার যদি এটা আমরা একদমই না পড়ি, আমরা যদি এই ভিডিওটা একদমই না দেখি, আমরা যদি NCERT-টা না পড়ি, এবার নিট ইউজিতে যদি এর থেকে প্রশ্ন আসে আমরা কিন্তু অ্যাটেম্পটই করতে পারবো না, তাই তো? মনে হবে ওরে বাপরে কি শক্ত প্রশ্ন, কোথা থেকে দিয়েছে জানি না। কিন্তু আমরা এটা পড়ে নেওয়ার পরে আমরা দেখবো যে নিট ইউজিতে কেমন ধরনের প্রশ্ন আসে। হতে পারে টপিকটা অনেক শক্ত, কিন্তু নিট ইউজিতে যে প্রশ্নগুলো আসে সেটা কিন্তু একদম শক্ত না। আমি আগের বছরের একটা প্রশ্ন আমি আলোচনা করছি 2025-এ। কোয়েশ্চেনটা কি ছিল? দ্য কমপ্লেক্স 2 অফ মাইটোকন্ড্রিয়াল ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন ইজ নোন অ্যাজ, এর নামটা কি? মানে এক কথায় বলতে গেলে যেটা কমপ্লেক্স 2 তার নামটা কি? কমপ্লেক্স 2 এর নাম আমরা জেনে গেছি যে সাকসিনেট ডিহাইড্রোজেনেজ। এখানে এটা কি এমসিকিউ মাল্টিপল চয়েস কোশ্চেন, 4টে অপশন ছিল, তার মধ্যে একটা অপশন নিশ্চয়ই সাকসিনেট ডিহাইড্রোজেনেজ ছিল। তাহলে আমি যদি এটা জানতে পারি যে কমপ্লেক্স 2 এর একটা নাম হচ্ছে সাকসিনেট ডিহাইড্রোজেনেজ, তাহলে কিন্তু আমি নিট ইউজিতে 2025-এ এই কোশ্চেনটা অ্যাটেন্ড করতে পারতাম। তাহলে নিট 2025-এ যদি এই কোশ্চেনটা আসে যে কমপ্লেক্স 2 এর নাম কি, কোশ্চেনটা কিভাবে আসছে? দ্য কমপ্লেক্স 2 অফ মাইটোকন্ড্রিয়াল ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন ইজ নোন অ্যাজ, বলে 4খানা অপশন, যার মধ্যে একটা অপশন ছিল সাকসিনেট ডিহাইড্রোজেনেজ। তাহলে আমি জানলে উত্তরটা দিয়ে দিতে পারলাম। তাহলে যদি নিট ইউজি 2025-এ এই কোশ্চেনটা আসতে পারে যে কমপ্লেক্স 2 এর নাম কি, তাহলে এটাও আসতে পারে যে কমপ্লেক্স 1 এর নাম কি, পরবর্তী কোনো নিট পরীক্ষাতে আসতে পারে তো, নিট আন্ডার গ্রাজুয়েটে। তাহলে কমপ্লেক্স 1 এর নামটা কি? NADH ডিহাইড্রোজেনেজ, মনে রাখতে হবে। কমপ্লেক্স 2 এর নাম কি? সাকসিনেট ডিহাইড্রোজেনেজ, মনে রাখতে হবে। এটাও প্রশ্ন আসতে পারে যে কমপ্লেক্স 3 এর নাম কি, তাহলে তার নাম কি? সাইটোক্রোম BC1 কমপ্লেক্স। আমার এটাও প্রশ্ন আসতে পারে যে কমপ্লেক্স 4 এর নাম কি? কমপ্লেক্স 4 এর নাম হচ্ছে সাইটোক্রোম C অক্সিডেজ। আবার এটাও আসতে পারে প্রশ্ন যে কমপ্লেক্স 5 এর নাম কি? কমপ্লেক্স 5 এর নাম হচ্ছে ATP সিনথেস। তার মানে আমি যদি এই কটা নাম মনে রাখতে পারতাম 2025-এ, এই জিনিসটা পড়ার পরে এত কিছু ডিটেইলস আমি নাই জানতে পারি, পুরোটা আমার জলের মতো মুখস্থ নাই হতে পারে, কনসেপ্টটা জানার পর আমি যদি এই 4-5টা নাম আমি যদি মনে রাখতে পারতাম যে কমপ্লেক্স 1 এর নাম হচ্ছে NADH ডিহাইড্রোজেনেজ, কমপ্লেক্স 2 এর নাম হচ্ছে সাকসিনেট ডিহাইড্রোজেনেজ, কমপ্লেক্স 3 এর নাম হচ্ছে সাইটোক্রোম BC1 কমপ্লেক্স, কমপ্লেক্স 4 এর নাম হচ্ছে সাইটোক্রোম C অক্সিডেজ, এবং কমপ্লেক্স 5 এর নাম হচ্ছে ATP সিনথেস, তাহলে কিন্তু আমি 2025-এর ওই কোশ্চেনটা আমি অ্যাটেন্ড করতে পারতাম। সেই জন্য বলছি যে নিট ইউজিতে বসতে গেলে কিচ্ছু দরকার নেই, NCERT-র প্রত্যেকটা লাইনকে একেবারে পুরো মাথায় বসিয়ে নিতে হবে, ঠিক আছে? মানে এটা টপিকটা শক্ত বলে যে আমি পড়বো না, ছেড়ে দিয়ে চলে যাবো, এরকম করলে হবে না। একবার রিডিং পড়বো, শক্ত লাগলো, বুঝলাম না, আবার রিডিং পড়বো, একটুখানি বুঝতে পারবো, আবার রিডিং পড়বো, আরেকটু বুঝতে পারবো, আর সাপোর্টের জন্য তো ভিডিওগুলো থাকবেই। তাহলে এখানে শেষ করি। আশা করি আমাদের কাছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম আর অক্সিডেটিভ ফসফোরিলেশন এই টপিকটা আমাদের কাছে অনেকটাই পরিষ্কার হয়ে গেল।